আসসালামু আলাইকুম প্রিয় আইন শিক্ষার্থী ভাই বোনেরা সবাই কেমন আছেন? আমরা ফৌজদারি কার্যবিধির ধারাবাহিক যে ক্লাসগুলো করে আসতেছি সেই ধারাবাহিকতা আজকে 15তম চ্যাপ্টারের ক্লাস হবে, যা 6 পার্টের অন্তর্ভুক্ত। 6 পার্টে যে বিষয়গুলো আমরা পাবো ফৌজদারি কার্যবিধিতে সেগুলো ফৌজদারি মামলা পরিচালনা পদ্ধতি এই পার্টের মধ্যে বর্ণনা করা হবে। এই 15তম চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হলো এখানে ইনকোয়ারিজ অ্যান্ড ট্রায়াল, অনুসন্ধান ও বিচারের স্থান সম্পর্কে এখানে বলা হয়েছে। যদি একটা মামলা কোথায় হবে, কোন স্থানে আমরা করব, কিভাবে আমরা বা কোন থানায় যে আমরা মামলা করব, এটা যদি আমরা নিশ্চিত হতে চাই তাহলে এই চ্যাপ্টারটা আমাদেরকে খুব সুন্দর করে বুঝতে হবে। এই চ্যাপ্টারটা বুঝতে গেলে আমাদের যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো ইনকোয়ারিজ, এই শব্দটা বুঝতে হবে, অনুসন্ধান এইটার বুঝতে হবে। এইখানে আপনারা দেখেন আমি লিখে রেখেছি কে, আর এইখানে লিখে রেখেছি ট। আমরা শুরুর দিকে 4-1 যে সংজ্ঞাগুলো দেওয়া আছে ফৌজদারি কার্যবিধিতে, সেখানে ইংলিশে কেতে এবং বাংলায় টতে এই অনুসন্ধানের সংজ্ঞাটা দেওয়া আছে। এই 15তম চ্যাপ্টারটা বলতে গেলে পুরোটাই এই অনুসন্ধানের উপরেই নির্ভর করে দাঁড়িয়ে আছে। এবার আমরা যদি খেয়াল করি যে আসলে অনুসন্ধান বা বিচারটা আসলে কি, এর সংজ্ঞায় আমরা যেটা পাবো সেটা হচ্ছে ম্যাজিস্ট্রেট বা আদালত কর্তৃক পরিচালিত বিচার ব্যতীত, আমি আবারও বলি যে বিচার ব্যতীত যাবতীয় কার্যাবলী বা অনুসন্ধান, অর্থাৎ কোনো ম্যাজিস্ট্রেট বা কোর্ট বিচার ব্যতীত যে কাজগুলো করে থাকেন সেইটা হচ্ছে অনুসন্ধান। এখন আমরা কিভাবে এই বিষয়গুলো পরিচালিত হবে বা অনুসন্ধান আরও ভালো করে বুঝতে গেলে আমরা এই 177 ধারা থেকে শুরু করে বাকি সব ধারাগুলো ভালো করে বুঝে নেব। এইখানে আমরা নিশ্চিত হব যে একটা অপরাধ হলে সেই অপরাধের মামলাটা আমরা কোথায় করব। এই একটা কথার মধ্যে আসলে সব কথাগুলোই লুকিয়ে আছে এইখানে এই অধ্যায়ের সকল ধারার কথা। সেটি হলো অনুসন্ধান ও বিচারের সাধারণ স্থান। যে আদালতের স্থানীয় অধিক্ষেত্রে অপরাধ, সেই আদালতেই উহার অনুসন্ধান বা বিচার অনুষ্ঠিত হবে। অর্থাৎ যে আদালতের স্থানীয় সীমায় অপরাধ হয়েছে সেইখানেই তার অনুসন্ধান এবং বিচার অনুষ্ঠিত হতে হবে। এইটা হচ্ছে সাধারণ কথা। এই কথাকে পুরোপুরি আরও অনেকভাবে ব্যাখ্যা করা হয়েছে, বিস্তারিত আলোচনা করেছে পরবর্তী ধারাগুলোতে। আমরা দেখি 178 নম্বর ধারা, যেখানে বলছে বিভিন্ন দায়রা বিভাগে মামলা বিচারের আদেশ দেওয়ার ক্ষমতা, অর্থাৎ সরকার নির্দেশ দিলে যে কোনো দায়রা বিভাগে মামলা বিচার হতে পারে। এটা একটা বিশেষ নিয়ম যে সরকার নির্দেশ দিলে কোনো একটা মামলা যে কোনো দায়রা বিভাগে তার বিচার হতে পারে। 179 ধারাটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই 179 ধারাটা যে কথাটা বলছে আমরা এই শিরোনামটা দেখলে আমরা স্পষ্ট হয়ে যাব যে জেলায় অপরাধ সংঘটিত হয়েছে অথবা যেখানে উহার পরিণাম ঘটেছে। তাহলে এখানে দুইটি শব্দ পেলাম, একটা হলো পরিণাম আর একটা হলো অপরাধ। অপরাধ একটা জায়গায় হয়েছে, সেই অপরাধের পরিণাম আরেকটা জায়গায় হয়েছে। কোনো একটা ব্যক্তি এক জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছে এবং সেই আঘাতের কারণে মৃত্যু হয়েছে অপর কোনো স্থানে, এইটাই হচ্ছে পরিণাম। আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা একটু ক্লিয়ার করতে চাই। এখানে দেখুন ক নামক এক ব্যক্তি প নামক আদালতের অধিক্ষেত্রের স্থানীয় সীমায় আহত হলো এবং ফ নামক আদালতের অধিক্ষেত্রের স্থানীয় সীমায় তার মৃত্যু হলো। তাহলে এই ক আঘাত পাইছে প নামক থানায় এবং ফ নামক থানায় তার মৃত্যু হয়েছে। এই ক্ষেত্রে এই কয়ের প্রাণনাশের জন্য বিচার ও অনুসন্ধান, প্রাণনাশের ক্ষেত্রে বিচার বা অনুসন্ধান প বা ফ এই দুইটি আদালতের যে কোনো আদালতে হতে পারবে। এবার 180 ধারায় আমরা যে বিষয়টা দেখব সেটি হচ্ছে এখানে কার্য যে ক্ষেত্রে অপরাধের পরিপ্রেক্ষিতে অপরাধ সেই ক্ষেত্রে বিচারের স্থান। এই ভাষাটা একটু কঠিন হয়ে গেল। সহজ করে যদি আমরা বলি যে অপরাধের সহায়তা, অর্থাৎ অপরাধ দণ্ডবিধির 107 ধারায় যে অপরাধ সহায়তার কথা বলা হয়েছে, অপরাধের সহায়তা করা হয়েছে একটা স্থানে এবং অপরাধ সংঘটিত হয়েছে অপর একটা স্থানে, তাহলে যে কোনো স্থানে এই অপরাধের জন্য মামলা করা যাবে। এরপরে 181 ধারায় যেটা এখানে ঠগ হওয়া বা ডাকাতের দলভুক্ত হওয়া, হেফাজত হতে পলায়ন প্রভৃতি সম্পর্কে বলা হয়েছে। আমরা এই ধারাটা পড়তে যে দণ্ডবিধির বেশ কয়েকটা অপরাধ সম্পর্কে আমরা জেনে নেব। ঠগ এর সংজ্ঞাটা দণ্ডবিধির 310 ধারায় দেওয়া হয়েছে। ঠগ হয়ে নরহত্যা করলে বা ডাকাতি করলে 391, খুন সহ ডাকাতি করলে 396 বা ডাকাতের দলভুক্ত 400 ধারায়, বা হেফাজত হতে পলায়ন করলে যে আদালতের স্থানীয় অধিক্ষেত্রে হতে এই অপরাধগুলো ঘটেছে সেই আদালতে এর অনুসন্ধান বা বিচার অনুষ্ঠিত হবে। অপরাধজনক আত্মসাৎ ও অপরাধজনক বিশ্বাসভঙ্গ যদি হয় সেক্ষেত্রে অপরাধজনক আত্মসাৎ যেটা 403 এবং বিশ্বাসভঙ্গ যেটা 406 বর্ণনা করা হয়েছে দণ্ডবিধির, সেক্ষেত্রে সম্পত্তি গ্রহণের স্থান বা অপরাধ সংগঠনের স্থান। অপরাধজনক আত্মসাৎ কোনো একটা জায়গা থেকে সম্পত্তি গ্রহণ করা হয়েছে সেই স্থানে অথবা যেখানে অপরাধ সংগঠিত হয়েছে সেইখানে এর বিচার বা অনুসন্ধান হতে পারবে।
এরপরে চুরির বিষয়ে যে বিষয়টা এখানে আছে, চুরি 378 ধারায় দণ্ডবিধির চুরির বর্ণনা আছে। চুরি যেই স্থানে সংগঠিত হয়েছে এবং চোরাই মাল যেখানে রাখা হয়েছে, যেখানে সেরে রাখা হয়েছে বা বিক্রয় করা হয়েছে, বা চুরির মাল যেখানে পাওয়া গেছে সেই সমস্ত জায়গায় এই অনুসন্ধান বা বিচার হতে পারবে। মনুষ্য হরণ ও মনুষ্য অপহরণ, কিডন্যাপিং আর অ্যাবডাক্টিং, যেটা দণ্ডবিধির 359 এবং 362 ধারায় যার বর্ণনা করা হয়েছে। যে স্থানে এই অপরাধ সংগঠন করা হয়েছে বা যে স্থান থেকে কোনো মানুষকে অপহরণ করা হয়েছে, কিডন্যাপিং করা হয়েছে, অ্যাবডাক্টিং করা হয়েছে, অথবা যেখানে ওই ব্যক্তিকে আটক রাখা হয়েছে সেই জায়গায় এর অনুসন্ধান বা বিচার হতে পারবে। এবার 182 ধারায় যেটা বলছে যে অপরাধের স্থান অনিশ্চিত অথবা একাধিক স্থান হলে সেক্ষেত্রে যে কোনো একটা স্থানে মামলা করা যাবে। যেমন দেওয়ানি কার্যবিধির 18 ধারায় যদি নিশ্চিত হওয়া না যায় যে আসলে যে সম্পত্তিটার অবস্থান কোথায়, সেক্ষেত্রে 18 ধারা অনুযায়ী যে কোনো একটা জায়গায় মামলা করা যায়। এরপরে 183 ধারায় যে বিষয়টা বর্ণনা করছে ভ্রমণকালীন সংগঠিত অপরাধ। কোনো ব্যক্তি ঢাকা থেকে চট্টগ্রাম ভ্রমণ করেছে, প্রতিমধ্যে তার মোবাইলটা হারিয়ে গেছে, সে যে সব থানা দিয়ে অতিক্রম করেছে সেই সব আদালতের যে কোনো একটা আদালতে সে মামলা করতে পারবে। ধারা 188তে বলছে বাংলাদেশের বাহিরে সংগঠিত অপরাধ। বাংলাদেশের বাহিরে কেউ আমলযোগ্য অপরাধ করলে বাংলাদেশের যে স্থানে তাকে পাওয়া যাবে সেই স্থানেই ওই ব্যক্তির বিচার এবং অনুসন্ধান সংগঠিত হবে। এই ধারাগুলো হচ্ছে বিচারের স্থান বা অনুসন্ধানের স্থান নির্ধারণ সংক্রান্ত ধারা। এরপরে আমাদের 190 থেকে যে বিষয়টা শুরু হয়েছে সেটি হলো কার্যক্রম শুরু করার জন্য প্রয়োজনীয় কিছু শর্তাবলী আছে। 190 ধারায় ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলার অপরাধ আমলে নেওয়া, মামলা বা অপরাধ আমলে নেওয়া, অর্থাৎ ম্যাজিস্ট্রেট মামলা গ্রহণ করে। ম্যাজিস্ট্রেট মোটামুটি 3 ভাবে মামলা গ্রহণ করে থাকে। সেটি হচ্ছে এখানে দেওয়া আছে যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা বিশেষ ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেট যে কোনো অপরাধ আমলে লইতে পারে নালিশের ভিত্তিতে, তার মানে নালিশের মাধ্যমে মামলা আমলে নিতে পারেন বা মামলা গ্রহণ করতে পারেন। যা ফৌজদারি কার্যবিধি 200 ধারায় এ বিষয়ে বর্ণনা করেছে যে কিভাবে নালিশের ভিত্তিতে ম্যাজিস্ট্রেটের কাছে মামলা দেওয়া যায়। এরপর আবার হচ্ছে পুলিশ রিপোর্টের ভিত্তিতে। আমরা ইতিপূর্বে পড়েছি 154 ধারায় আমলযোগ্য অপরাধের সংবাদ, 155 ধারায় আমল অযোগ্য অপরাধের সংবাদ, 156 ধারায় তদন্ত এবং 173 ধারায় রিপোর্টের বিষয়ে আমরা বলে আসছি। এইভাবে যদি একটা মামলা হওয়ার পরে সেটা ম্যাজিস্ট্রেটের কাছে যায়, ম্যাজিস্ট্রেট এভাবেও মামলাটা আমলে গ্রহণ করতে পারেন, অথবা ম্যাজিস্ট্রেটের সামনে কোনো অপরাধ হয়েছে সে নিজে দেখে শুনে মামলা আমলে গ্রহণ করতে পারেন। আমরা এখানে দিয়ে রেখেছি দেওয়ানি কার্যবিধির 26 ধারা, সেখানে বলা হয়েছে যে আর্জি দাখিলের মাধ্যমে রুজু করা যায়। আর একটা ফৌজদারি মামলাও এইভাবে রুজু হয়, এই জন্য এই ধারাগুলো এখানে আমরা উল্লেখ করেছি। এরপরে 191 ধারায় যে বিষয়টা বলছে আসামির আবেদন ক্রমে মামলা স্থানান্তর, যেটা দেওয়ানি কার্যবিধির 21, 22, 23, 24 আলোচনা করা হয়েছে। মামলা স্থানান্তর সাক্ষ্য গ্রহণের পূর্বে আসামিকে জানা হতে হবে সে অন্য কোনো আদালতে তার বিচার পাওয়ার অধিকারী, এবং আসামিরা বা কোনো একজন আসামি যদি মনে করে যে এই ম্যাজিস্ট্রেটের কাছে তার ন্যায় বিচার পাওয়া যাবে না বা বিচারে আপত্তি করলে মামলাটি দায়রা আদালতে বা অন্য কোনো ম্যাজিস্ট্রেট আদালতে স্থানান্তর করা হবে। আর ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলা স্থানান্তর, সিএমএম বা সিজিএম কোনো মামলা ইনকোয়ারি বা বিচারের জন্য আমলে নিয়েছেন, তখন তিনি তাহার অধীনস্থ কোনো ম্যাজিস্ট্রেটের তাহা হস্তান্তর করতে পারেন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোনো মামলা আমলে নিলে তার অধীনস্থ ব্যক্তিকে, অধীনস্থ ম্যাজিস্ট্রেটদেরকে সেগুলো বিচার বা অনুসন্ধানের জন্য দিতে পারেন বা হস্তান্তর করতে পারেন। আচ্ছা, এবার হচ্ছে 193 ধারার কথা বলছে দায়রা আদালত কর্তৃক অপরাধ আমলে নেওয়া। দায়রা আদালত সরাসরি কোনো মামলা গ্রহণ করে না। ম্যাজিস্ট্রেট আসামিকে প্রেরণ না করলে কোনো দায়রা আদালত মূল এখতিয়ার সম্পন্ন আদালত হিসেবে অপরাধ আমলে নেবেন না। অর্থাৎ ম্যাজিস্ট্রেটরা যেসব মামলা তার কাছে প্রেরণ করে সেই সব মামলার বিচার দায়রা আদালত করে থাকেন। সরকার সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা বা দায়রা জজগণ সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা যে সমস্ত মামলা অতিরিক্ত দায়রা বা যুগ্ম দায়রা জজের নিকট হস্তান্তর করেন তারা কেবল সেই সব মামলার বিচার করে থাকেন। আর 199 ধারায় যে বিষয়টা বলা হয়েছে ব্যভিচার অথবা বিবাহিত স্ত্রী লোককে ফুসলাই লইবার ক্ষেত্রে অভিযোগ, যা দণ্ডবিধির 497 ধারায় বর্ণনা করা হয়েছে। এক্ষেত্রে উক্ত স্ত্রীলোকের স্বামী বা ওই স্বামীর প্রতিনিধি এই মামলাটা করতে পারে। এই ছিল আমাদের 15তম চ্যাপ্টারের সকল বিষয়। এরপরে পরবর্তীতে আমরা 16তম চ্যাপ্টার নিয়ে আমাদের আলোচনা আসবে। তো একটা মামলা কোথায় করা হবে এবং এই মামলা ম্যাজিস্ট্রেট কিভাবে আমল গ্রহণ করে, এই সব বিষয় আজকের আমাদের এই 15তম চ্যাপ্টারের আলোচ্য বিষয় ছিল। পরবর্তীতে আরও একটা চ্যাপ্টারের অন্য কোনো চ্যাপ্টারের আলোচনা নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।